প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা অঙ্কের মজা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের গণিত বইতে 232 থেকে 241 পৃষ্ঠার মধ্যে অঙ্কগুলো রয়েছে। প্রথমে দেখা যাক, প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি। অর্থাৎ এখানে প্রথমে এই অঙ্কগুলোতে কি থাকবে, প্রথমে একটা শুরু করে দেওয়া থাকবে। যে শুরুটা কিভাবে সেটা তোমাকে একটু চিন্তা করে নিতে হবে, করে নিয়ে বা পদ্ধতিটাকে ধরে নিতে হবে। পদ্ধতিটা ধরে নিয়ে তারপরে বাকিগুলোকে কি করতে হবে, পূরণ করতে হবে। যেমন এখানে দেখো 1 যুক্ত 3 সমান কি হয়েছে 4। 4কে আমরা যদি কি লিখতে পারি না 2 গুণিতক 2, তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে কি একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হচ্ছে, কারণ 2 এর বর্গ কত হয় 4। আচ্ছা, তারপর লাইনটা দেখো, তারপর লাইনটা দেখলেই একটু ধরা পড়ে যাবে। 1 যেমন ছিল 1 তেমন আছে, যুক্ত 3 যেমন ছিল 3 আছে, এরপরে 5 লিখেছে, যুক্ত কত লিখেছে 5। আচ্ছা, এটা একটু খেয়াল করো তো, 1 3 5 বা 1 3 এগুলো কই ধরনের সংখ্যা? না, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এটা একটু ভেবে নিতে হবে যে কি ধরনের সংখ্যা দেওয়া আছে, সেটার প্যাটার্ন অনুসারে আমাকে বাকিগুলো পূরণ করতে হবে। তাহলে 1 যুক্ত 3 যুক্ত 5 সমান কত হচ্ছে 9, কেন 3 1 4 5 কত হয় 9, বা আগে 3 1 4 যোগ হয়েছে, তার সঙ্গে নতুন করে 5 যোগ করেছি, 4 আর 5 যোগ করে 9, 3 গুণিতক 3, তাহলে 3 3 কি হয় 9, তাহলে 3 বর্গ হচ্ছে। পরে তাহলে কি হবে, 1 যুক্ত 3, তাহলে 5, এই ঘরটা 5-এর ঘরটা ফাঁকা আছে, তাহলে 5 লিখলাম। 5-এর পরের বিজোড় সংখ্যা কত না 7। এবার দেখো 9 ছিল, এই পর্যন্ত 9 ছিল, তারপরে 7 যোগ করেছি, 9 আর 7 কত হয় 16, বা তুমি এভাবে যোগ করতে পারো 1 যুক্ত 3 4 5 9 7 16। 16কে আমরা কত লিখি না 4 গুণিতক 4, 4-এর বর্গ 16, এই জন্য 4 গুণিতক 4। ঠিক তার পরেরটা কি হবে না 1 3, এটা তো 5, এটা কত 7, তারপরের বিজোড় সংখ্যা কত না 9, তাহলে কি হবে 3 1 4 5 9 7 16, 9 কত হয় 25। 25ও একটা পূর্ণবর্গ সংখ্যা, সেটা কার বর্গ? 5-এর বর্গ। 5 গুণিতক 5, 5 5-এ কত হচ্ছে 25। তাহলে এইভাবে তুমি বাকিগুলো শুধু বিজোড় সংখ্যাগুলো যোগ করলে আমরা দেখছি একটা করে পূর্ণবর্গ সংখ্যা তৈরি। আবার বিজোড় সংখ্যা কীরকম যোগ করতে হবে না 1 থেকে শুরু করতে হবে সমস্ত বিজোড় সংখ্যাগুলো। তাহলে একটা নতুন জিনিস শিখলাম যে 1 থেকে যদি আমরা বিজোড় সংখ্যাগুলো যোগ করতে থাকি, তাহলে আমরা কি পাচ্ছি, পরপর পূর্ণবর্গ সংখ্যাগুলো পাচ্ছি, এবং পরপর যোগ করে দিতে হবে। ক্রমিক বিজোড় সংখ্যা 1 থেকে ক্রমিক বিজোড় সংখ্যাগুলো যদি আমরা যোগ করে যাই, তাহলে আমরা কি পাচ্ছি, পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি যোগফল হিসাবে। তারপর এটা কি হবে 1 3 5 7 9 11, তাহলে 9 পর্যন্ত 25 হয়েছে, 25 আর 11 নতুন হয়েছে, 25 11 কত হয় 36, তাহলে 36 কত হবে 6 গুণিতক 6। দেখো পরপর ঠিক পূর্ণবর্গ সংখ্যাগুলো তৈরি হচ্ছে। তোমরা এইভাবে বাকি প্যাটার্নগুলো তৈরি করবে। এবারে একটা ত্রিভুজ করি। দেখো ত্রিভুজ করি কিভাবে না, দুটো বৃত্তাকার চিহ্ন রয়েছে, তার মাঝে একটা বৃত্ত, তা দুটো বৃত্তের মাঝে একটা বৃত্ত, এরকম করে আমাদের একটা কি তৈরি হয়েছে, ত্রিভুজ তৈরি হয়েছে। এবারে এখানে কটা বৃত্ত লেগেছে না মোট 1 2 3টে বৃত্ত লেগেছে। এবার দেখো আমরা একটু সংখ্যা বাড়িয়েছি, তলে ভূমিটা একটু বাড়িয়েছি, কটা হয়েছে, এখানে আগে দুটো ছিল, এখন কটা করেছি 3টে, তাহলে দুটোর মাঝে একটা, দুটোর মাঝে একটা, আবার দুটোর মাঝে একটা, তাহলে কটা হচ্ছে, এই একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে মোট কটা 3 3 6, মোট 6টা ত্রিভুজ লাগছে, এই 6টা বৃত্ত লাগছে। তারপরে দেখো আমরা ভূমিতে 3টে বৃত্ত ছিল, এবারে আমরা 4টে বৃত্ত নিয়েছি, তাহলে 4টে বৃত্ত নিলে তারপরে কটা বৃত্ত হবে 3টে, তারপরে কটা বৃত্ত হবে 2টো, তারপরে কটা 1টা, এরকম করে ক্রমশ কী হবে কমতে থাকবে। অর্থাৎ দুটোর মাঝে একটা, দুটোর মাঝে একটা, দুটোর মাঝে একটা, এভাবে রেখে দেখো এটাও একটা ত্রিভুজ আকৃতি হয়েছে। এখানে কটা লেগেছে না 4 3 7 2 9 1 10, তাহলে এখানে হচ্ছে 1 যুক্ত 2, এখানে হচ্ছে 1 যুক্ত 2 যুক্ত 3, আর এখানে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4, দেখো 10। ঠিক এখানে দেখো এখানে কটা আছে 5টা, তাহলে আমরা কি করব না 5, তারপরে কত হবে 4, তারপরে কত হবে 3, তারপরে কত হবে 2, তারপরে কত হবে 1, তাহলে 5 4 9 3 12 দিয়ে 14 কে 15টা বৃত্ত লাগবে এই ত্রিভুজটা তৈরি করতে। দেখো তোমরা একটু দেখে নাও, 1 2 3 4,
চারটে হলো। তারপরে ঘরে কটা? তিনটে, 1 2 3। তারপর কটা? দুটো, 1 2। তারপর কটা? একটা। দেখো ত্রিভুজ তৈরি হয়ে গেছে। মোট 15টা এ লাগেছে। এখানে ভূমি কটা? 2 4 6 7টা, 2 4 না 6টা, 2 4 6টা। তাহলে 6টা হলে 6 যুক্ত 5, পরপর কমে থাকবো, 4 যুক্ত 3 যুক্ত 2 যুক্ত 1। এখানে 6টা আছে, তাহলে পরের লেভেলে কত হবে? 5টা হবে, 5টা। তারপরে লেভেলে 4টে, ঠিক দুটোর মাঝে একটা। তারপরে লেভেলে 3টে, তারপরে লেভেলে 2টো, তারপরে লেভেলে একটা। দেখো ত্রিভুজ তৈরি হয়ে গেছে বৃত্ত দিয়ে। তাহলে এখানে আমাদের কতগুলো? 6 5 11 4 15, 3 18 দিয়ে 20, 1 21টা, 21টা ত্রিভুজ বৃত্ত লাগছে ত্রিভুজটা তৈরি করতে। তাহলে এটা ত্রিভুজ তৈরি হলো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করি। এখানে দেখো বিভিন্ন আমাদের জ্যামিতিক চিত্র রয়েছে। এটা উপবৃত্ত, এটা আয়তক্ষেত্র, এটা রম্বস। হ্যাঁ, ঠিক 20, এই উপবৃত্তের মান হচ্ছে কত? 20। এই আয়তক্ষেত্রের মান কত? 21। এই রম্বসের মান কত? 30। ঠিক উল্টো দিকে সমান চিহ্ন দেওয়া আছে। সমান চিহ্নের এখানেও সেই 3টে ব্যবহার করতে হবে, এবং যে যার চিহ্নের, যে যার জ্যামিতিক চিত্রে তার সেই মান ঠিকঠাক বজায় রাখতে হবে। দেখো এখানে রম্বসের মান কত? 30, তাহলে এখানে রম্বসের মান 30 রাখতে হয়েছে। এখানে উপবৃত্তের মান কত? 20, তাহলে এখানেও আমাকে 20 রাখতে হয়েছে। তাহলে এরকম পরেরটা দেখো, রম্বসের হচ্ছে কি মান 11, উপবৃত্তের মান 15, আয়তক্ষেত্রের মান 18। ঠিক এভাবে উল্টো দিকেও একটা আয়তক্ষেত্র রাখতে হবে, একটা রম্বস রাখতে হবে, একটি উপবৃত্ত রাখতে হবে, এবং যে যার নির্দিষ্ট মান রাখতে হবে। 18 18, 15 15, 11 11। এবারে এখানে একটা ফাঁকা ঘর দিয়েছে, তোমার মন গড়া তুমি যা খুশি একটা করতে পারো। তুমি হয়তো করলে 4 5 3। এবারে এখানে কি আছে? উপবৃত্ত দেওয়া আছে। এখানে সমান চিহ্নের দিকে উপবৃত্ত দেওয়া আছে, কিন্তু কি কি নেই? রম্বস আর আয়তক্ষেত্র। সেটা তোমার ইচ্ছা, তুমি আগে রম্বস রাখবে কি পরে আয়তক্ষেত্র রাখবে, সেটা তোমার ইচ্ছা। তুমি আগে রম্বস রাখতে পারো, বা এই জায়গায় তুমি আয়তক্ষেত্র রাখতে পারো। আর এই জায়গায় আমি কি করলাম, এখানে যেহেতু রম্বস, এখানে আয়তক্ষেত্র, তুমি পারলে এখানে আয়তক্ষেত্র, এখানে রম্বস করতে পারো। এবার মানগুলো ঠিকঠাক বসাতে হবে। এখানে যে যে মানগুলো বসেছি, আয়তক্ষেত্রে 4, তাহলে এখানে আয়তক্ষেত্রে 4। এখানে রম্বসে 5, তাহলে এখানে রম্বসে 5। উপবৃত্তে 3, তাহলে এখানে উপবৃত্তে 3। তাহলে এইভাবে প্যাটার্নগুলো তোমাকে পূরণ করতে হবে। যেমন আরেকটা উদাহরণ দেখে নিই। এখানে কি রয়েছে? ত্রিভুজ 20, রম্বস 30, আর হচ্ছে উপবৃত্ত 40। তাহলে দেখো একটা জিনিস, এখানে দুটো ঘর ফাঁকা আছে। তাহলে দুটো ঘর, এখানে একটা দেখো ত্রিভুজ আছে, এখানে দুটো ঘর ফাঁকা আছে। দুটো ঘরে এখানে দেখো, এখানে ত্রিভুজ নেই, এখানে রম্বস আর উপবৃত্ত আছে। তাহলে বুঝতে হবে এখানে রম্বস আর একটা উপবৃত্ত দিতে, বা এখানে উপবৃত্ত, এখানে রম্বস, যেটা খুশি। তাহলে আমি কি করলাম, এখানে ধরো রম্বস, আর এখানে কি করলাম? উপবৃত্ত দিলাম। আর এখানে রম্বস আর উপবৃত্ত সমান চিহ্ন ডান দিকে, রম্বস উপবৃত্ত আছে, কিন্তু কে নেই? ত্রিভুজ নেই। আমি এখানে ত্রিভুজ লিখে দিলাম। হলো। এবারে যে যার মানটা বসাতে হবে। দেখো ত্রিভুজের মান কত? 20, তাহলে এখানে কত লিখবো? 20। এখানে রম্বসের মান কত? 30, তাহলে আমি এখানে কত লিখবো? 30। এখানে উপবৃত্তের মান কত? 40, তাহলে আমি এখানে কত লিখবো? 40। তাহলে সবগুলো যোগ করলে 40 30 70 20 90, তাহলে 30 40 70 20 90। এইভাবে আমাকে কি করতে হবে? প্যাটার্নগুলো পূরণ করতে হবে। আর একটা উদাহরণ দেখে নাও। এখানে কি রয়েছে? 8 গুণিতক 9 গুণিতক 6, ত্রিভুজ, তারপর উপবৃত্ত আর হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এখানে দুটো নেই, তাহলে আমি হয় এখানে ত্রিভুজ করলাম, এইভাবে ত্রিভুজ আছে, এইভাবেই ত্রিভুজ আঁকতে হবে। আর উপবৃত্ত আছে, এখানে উপবৃত্ত আঁকলাম। এখানে যে যার মান বসাও। এখানে আয়তক্ষেত্রের মান কত? 6 লিখলাম। উপবৃত্তের মান কত? 9, উপবৃত্তের 9 লিখলাম। ত্রিভুজের মান কত? 8, তাহলে ত্রিভুজের 8 মান লিখলাম। তাহলে দেখো 8 গুণিতক 9 গুণিতক 6 যা, 6 সমান 6 গুণিতক 8 গুণিতক 9 তা। তাহলে এইভাবে প্যাটার্নগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। পরে আরেকটা দেখো, প্যাটার্ন দেখে পূরণ করি। এখানে প্যাটার্নটা তোমাকে লক্ষ্য করতে হবে, লক্ষ্য করে সেইভাবে তোমাকে পূরণ করতে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 5 আছে, এখানে 11 আছে, এখানে 7 আছে, এখানে 9 আছে। এবার দেখো 5 আর 11 গুণ করলে কত হয়? 55, সেটা মাঝে আছে। 5 আর 7 গুণ করলে কত হয়? 35, মাঝে আছে।
11 আর 9 গুণ করলে কত হয় 99, মাঝে আছে। 7 আর 9 গুণ করলে কত হয় 63। তাহলে তোমাকে এটা ধরে নিতে হবে যে কি প্যাটার্নে এই সংখ্যাগুলো বসানো আছে। তাহলে আমাকেও সেইভাবে করতে হবে, যোগে না গুণে না ভাগে। তাহলে দেখো একটু খেয়াল রাখবে। তাহলে 5 আর 11 গুণ করলে 55, 5 7 গুণ করলে 35, 11 9 99, 9 7 63। ঠিক একইভাবে আমরা এই প্যাটার্নটাকেও পূরণ করতে পারি। এখানে দেখো, এখানে দেওয়া আছে 6 আর এখানে 8, এখানে মাঝের সংখ্যা কত 48। তাহলে আমরা বুঝতে পারছি 6 আর 8 গুণ করলে কত হচ্ছে 48। তাহলে নিশ্চয়ই এখানে 12 দেওয়া আছে, 10 দেওয়া আছে। তাহলে আমাদের এই মাঝেরটা কি হবে, এইটার আর এইটা গুণ করলে 12 6 কত হবে 72। তাহলে আমরা এখানে কত বসাবো 72। তারপরে দেখো এখানে 12 আছে, 10 আছে। তাহলে 12 10 কত হবে 120। অর্থাৎ এই প্যাটার্ন দেখে বুঝে নিচ্ছি যে দুটো ধারের উপবৃত্তের গুণফল মাঝের আয়তক্ষেত্রে লেখা হচ্ছে। তাহলে এখানেও তাই, দুটো উপবৃত্তের ধারের দুটো উপবৃত্তের গুণফল মাঝের আয়তক্ষেত্রে আমরা লিখব। এখানে 8 আর 10 কত হয় 80, লিখলাম। এখানে দেখো পরের একটা প্যাটার্ন, তোমরা এটা বাড়িতে করবে, আমি শুধু জাস্ট একটু বলে দিচ্ছি। 288 দেওয়া আছে। তাহলে দেখো 18 আর 16 গুণ করলে 288 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে হবে 14 16 গুণ করতে হবে, 12 14 গুণ করে এখানে রাখতে হবে, 12 10 গুণ করে এখানে রাখতে হবে, 10 আর 18 গুণ করে এখানে রাখতে হবে। এটা তোমরা বাড়িতে করবে। এবার দেখো এসব মজার সংখ্যা তৈরি করি। এখানে বলছে যে কোনো একটা সংখ্যা লিখি। এটা তোমরা 2 অঙ্কের সংখ্যাটা নেবে, কত 12 লিখেছে। এবার বলছে সংখ্যাটা উল্টে লিখি। উল্টে লিখি মানে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয়, দশক স্থানীয় অঙ্কে একক স্থানীয়। তাহলে 12কে উল্টে লিখলে কত হবে 21। এবার এই দুটোর যোগ করি। এই দুটো কী করেছে যোগ করেছে। যোগ করলে কি হচ্ছে 2 1 3 2 1 3। এবার 33কে আমরা কি করছি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে 33কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 11, বা 33কে আমরা মৌলিক উৎপাদকে দুটো বিশ্লেষণ করছি কত 3 আর 11। এবারে আরেকটা উদাহরণ দিচ্ছে। এবারে অন্য একটা সংখ্যা লিখি কত 53। তাহলে উল্টে লিখি। উল্টে লিখলে কত হবে 3 আর 5। এটা এখানে একক স্থানীয় দশকে আসবে, দশক স্থানীয়টা এককে আসবে। এবার এদের যোগ করি। যোগ করলে 5 3 8, 5 3 8। এবারে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি 88। 88 সমান কত হবে না 2। 88 আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি 2 44, 2 22, 2 11। তাহলে কত হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 11। তাহলে লিখলাম। তাহলে এটাও একটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। পরে আরেকটা সংখ্যা লিখি। অন্য একটা সংখ্যা কত লিখেছে এখানে 63। তাহলে উল্টে লিখো 36। উল্টে লিখলে কত হচ্ছে 63 জায়গায় 36 হবে। যোগ করো 9 আর 9। এবার 99কে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো। 99 সমান আমরা এখানে মৌলিক উৎপাদক 3 33 3 11। তাহলে কত হচ্ছে 3 গুণিতক 3 গুণিতক 11 হলো। এরকম তুমি একটা নিজের সংখ্যা নেবে। ধরো আমি একটা উদাহরণ নিলাম, ধরো হচ্ছে 23। আমি একটা সংখ্যা নিলাম কত 23। তাহলে কত হবে উল্টে দিলে 32। যোগ করলি, যোগ করলে কত হবে 55। এবার 55কে মৌলিক উৎপাদক যদি বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াবে না 55কে আমরা যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 5 11। তাহলে কত 55 সমান কত হচ্ছে 5 গুণিতক 11 হলো। এবার একটা জিনিস খেয়াল করো, উপরে মজার সংখ্যা সাধারণ উৎপাদক কি পেলাম দেখো। এখানে কে পাচ্ছি 11, এখানেও কত পাচ্ছি 11, এখানেও কত পাচ্ছি 11, আগে কত পেয়েছি 11। দেখতে পাচ্ছ। তাহলে একটা জিনিস নতুন একটা শিখলাম যে যে কোনো ধরো 2 অঙ্কের সংখ্যা তাকে আমরা যদি উল্টে লিখি, অর্থাৎ এককের জায়গায় দশক, দশকের জায়গায় যদি একক লিখি, তারপরে তাকে আমরা যদি যোগ করি তাহলে সে 11 দ্বারা বিভাজ্য হবে। এই মৌলিক উৎপাদক 11 মানে 11 দ্বারা বিভাজ্য। যে কোনো সংখ্যা তোমার পছন্দ মন গড়া যে কোনো, তুমি ধরো নিলে 45, তাহলে উল্টে দাও 54, 5 4 9 9। দেখো 11 9 99। তাহলে এটা হচ্ছে কি 2 অঙ্কের সংখ্যাকে আমরা উল্টে লিখলে তার যোগ করলে যোগফলটা 11 দ্বারা বিভাজ্য হবে। এবার ফাঁকা ঘরগুলো পূরণ করি। দেখো এখানে কত আছে 0.5, তাকে ভগ্নাংশ করেছে 1 2। কিভাবে না 0.5কে আমরা যদি ভগ্নাংশ করি তাহলে কি হবে দশমিক ছাড়া লবে লিখতে হবে। দশমিকের জন্য 1 আর
দশমিকের ডান দিকে কটা অঙ্ক আছে? একটা, তাহলে কত হবে? 10। এবার 5-এর 10কে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 1/2। তাহলে আমরা 1/2 লিখলাম। 1/2 এর এবারে এইখানে দেখো সমতুল্য ভগ্নাংশ কত করেছে? 3/6। কেন? 3 দিয়ে গুণ করো, 3 3, 3 দুগুণে 6, তাহলে কত হলো? 3/6। এখানে কত গুণ আছে লবের সঙ্গে? 6। কেন? 1-এর সঙ্গে 6 গুণ করলে 6 হচ্ছে, তাহলে এখানে 2-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 12। তুমি তোমার পছন্দ মতো একটা লিখবে। 4 দিয়ে গুণ করলে 4 4, 4 দুগুণে 8। এখানে সমতুল্য ভগ্নাংশ দিয়ে আমরা এটা পূরণ করলাম। ঠিক একইভাবে এখানে দেখো 0.9 রয়েছে। 0.9 মানে ভগ্নাংশ, আমরা যদি এই দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ পরিণত করি তাহলে কত হবে? 9/10। এবার 9/10-এর সমতুল্য ভগ্নাংশ, 10-এর কত গুণ? 20, 2 গুণ, তাহলে 9 দুগুণে 18 হলো। আবার 9-এর কত গুণ? 27, 3 গুণ, 9 3-এ 27, 10 3-এ কত হবে? 30। এরকমভাবে তুমি বাকিগুলো পূরণ করবে। এবার দেখো পরের পৃষ্ঠায় পরের গুলো পূরণ করি, মানে এই যে ফাঁকা ঘর যেগুলো আছে সেগুলোকে পূরণ করতে বলছে। এখানে এমকে যদি আমরা ঘোরাতে থাকি কি ওয়াইজ না ক্লক ওয়াইজ, তোমাদের ঘড়ি কাঁটা কোন দিক দিয়ে ঘুরে? এদিক দিয়ে ঘুরে তো, তাই এটাকে বলছি ক্লক ওয়াইজ। এই ক্লক ওয়াইজ যদি আমরা ঘোরাতে থাকি, এটা ক্লক ওয়াইজ বলছি, ক্লক ওয়াইজ যদি ঘোরাতে থাকি তাহলে এইরকম আকৃতির হবে। তাহলে প্রথমে ক্লক ওয়াইজ আমরা এইরকমভাবে একটা, এই ছবিটাকে আমরা যদি এরকম ভাবি তাহলে এই এম, তারপরে কি হয়েছে? ঘুরে গেলে কি হবে? এই এম হয়েছে, তারপরে এইটা উল্টে যাবে, এই এম, তারপরে কি হবে? এই এম, তারপরে কি হবে? আবার ঘুরে এই এম, তাই তো? দেখো ঠিক পরপর এই এম, তারপরে আবার ঘুরে এই এম আসবে, তাহলে আমরা এখানে লিখব কত? এই এম, তারপরে এই এম ঘুরে আসবে, মানে অর্থাৎ এইটা রিপিট হবে, তাহলে আমরা এই এম লিখলাম। তারপরে এই উল্টে যাবে ডব্লিউ এর মতো, তাহলে ডব্লিউ মতো লিখলাম। তারপরে এইটা আসবে, এইটা এলে তাহলে কি হবে? এরকম আমরা ঘরগুলোকে পূরণ করব। এবার দেখো একটা পির মতো পি একটা দিয়েছে, সেই পিটাকে আমরা এও দেখছি ক্লক ওয়াইজ ঘুরছে, ক্লক ওয়াইজ। এটাকে একটু অন্যরকম ঘোরাতে হবে। সেটা কীরকম? ধরো তুমি এরকম একটা ছক কেটে নিলে, হ্যাঁ, ছক কেটে নেওয়ার পর এইখানে পি বসালে আর এরকম কেটে নিলে, তাহলে এটার সঙ্গে ম্যাচ হয়ে যাবে, দেখতে পাবে। এই পি, এই পি, এই পি, এই পি, এই ক্লক ওয়াইজ ঘুরছে। কি ওয়াইজ ঘুরছে? ঘড়ি কাঁটার দিকে। তারপরে এই পি, এই পি, এই পি, এই পি, তাহলে এইরকম করে আমি পরপর ঘুরিয়ে যাব। তাহলে দেখো প্রথমে এইটা হয়েছে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তাহলে তারপরে কোনটা হবে? এখানে ওই ঘরটা হবে, তাহলে আমি লিখলাম এই। তারপরে কোনটা হবে? এই কোনাকুনি এইটা, তাহলে এই। তারপর কোনটা হবে? এইটা হবে, তাহলে এই। তারপরে এটা হবে, তাহলে এই হয়ে গেল। তাহলে এইভাবে তুমি কি করবে? প্যাটার্নগুলো সমস্ত এই যে বাকিগুলো এই একইভাবে ঘুরিয়ে প্যাটার্নগুলো পূরণ করবে। এবার আমরা সংখ্যা নিয়ে খেলা করি। আবার সংখ্যা নিয়ে পরের পৃষ্ঠা আছে, সংখ্যা নিয়ে খেলা করি। যে কোনো একটা সংখ্যা নিই, ধরো তুমি নিলে কত? 4 হলো। এবারে সংখ্যাটা দ্বিগুণ করি। দ্বিগুণ মানে 4 দুগুণে 8 দ্বিগুণ, তাহলে 4 দুগুণে কি করলে? 8। 4 গুণিতক 2 সমান কত হলো? 8। এবার যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি, মানে 2 গুণ করব, তাহলে 8 পেয়েছি, 8 গুণিতক 2 কত হবে? 16 হলো। তারপরে 16কে 5 দিয়ে গুণ করি, তাহলে 16কে যেটা যা পেলাম তাকে 5 দিয়ে গুণ করলে 16কে 5 দিয়ে গুণ করো, 16 5-এ কত হলো? 80 হয়েছে। এবারে 80কে কি করলাম? যা পেয়েছি তাকে 20 দিয়ে ভাগ করি, তাহলে 80কে কি করলাম? 20 দিয়ে কি করলাম? ভাগ করলাম, তাহলে 20 4-এ 80। তাহলে দেখো কি পেলাম? নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যা? তাহলে আমরা আগে 4 ধরেছিলাম, সেই 4ই আবার পাচ্ছি। তাহলে কি করে? একটু ভেবে নাও। দেখো আমরা কত গুণ করেছি ওই সংখ্যাটাকে, 4টাকে? 2 দুগুণে 4, 4 5-এ কত? 20। তাহলে 20 এই সব মিলিয়ে 3টে ধাপে 20 গুণ করেছি, আর পরে 20 ভাগ করে দিয়েছি, তাহলে যে সংখ্যা ছিল সেই সংখ্যাই থাকবে। এই তো যুক্তি। ঠিক একইভাবে পরে যে কোনো একটা সংখ্যা নিই, ধরে নিলাম কত? 3। সংখ্যাটা দ্বিগুণ করি না, 3 গুণিতক
2, তাহলে কত হচ্ছে 6। এবার যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি, তাহলে কত হবে 6 গুণিতক 2 সমান কত 12। কত পেলাম 12। যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করি, তাহলে 12 যুক্ত 3 কত হলো 15। মূল সংখ্যা কত 3, তো তাহলে 3-এর সঙ্গে কি করলাম 15 কি করলাম যোগ করলাম, এই 12-র সঙ্গে 3 যোগ করতে 15 হলো। এবার আমরা কি করব আবার দ্বিগুণ করি, তাহলে 15 পেয়েছি, 15কে কত করব 2 দিয়ে গুণ করলাম, কত হলো 30। তারপর আবার দ্বিগুণ করি, তাহলে 30 গুণিতক 2 কত হলো 60। তারপরে এবারে যেটা আছে তাকে 20 দিয়ে ভাগ করি, তাহলে কি করব 60 পেয়েছি তাকে 20 দিয়ে ভাগ করলে কত হলো সেই 3 পেয়ে গেলাম। আবার দেখো এখানে কি করে পাচ্ছি না 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, এটা ভাবলে হবে না। এখানে 2 দুগুণে 4 আর এই যে যোগ হয়েছে 1 5, 5 দুগুণে 10 দুগুণে 20, এই 3 যোগ হয়েছে এটা 1 যোগ হয়ে গেল, তাহলে 2 দুগুণে 4 1 কত হলো 5, 5 তার সঙ্গে আবার 4 গুণ করো, 5 4-এ 20 গুণ করেছি, আবার 20 ভাগ করে দিলে সেই মূল সংখ্যাটা পেয়ে গেছি যেটা ছিল সেটা। এরকম তোমরা এরকম মজার ধাঁধা তোমরাও তৈরি করতে পারো। এবার সংখ্যা নিয়ে নতুন এক খেলা খেলি। আর একটা সংখ্যা নিয়ে খেলা হচ্ছে, যে কোনো একটা সংখ্যা নিলাম, কত নিয়েছে এখানে 15, তাকে 2 3 পরপর 4 5 এরকম দিয়ে গুণ করে প্রতি ক্ষেত্রে 4 যোগ করবো এবং সেই গুণফলের সঙ্গে আবার কি করব 4 যোগ করব। কিভাবে সংখ্যাগুলো বাড়ে দেখি। তাহলে প্রথমে 15 তো নিতে বলেছে, 15 নিয়েছি, সবাই আমরা কি করব 15 এগুলো সব 15 লিখে নেব। নিলাম, নেওয়ার পরে আমরা কি করব তাকে 2 3 4 5 6 পর্যন্ত আছে, বাকি 7 8 9 গুণ করলাম। এরপরে কত দিয়ে যোগ করতে বলছে 4 দিয়ে যোগ করতে বলছে, সবাই এখানে দেওয়া আছে 4, বাকিগুলো আমরা কি করব 4 দিয়ে যোগ করে নেব। এবারে যোগ ফলে কি মোট দাঁড়াচ্ছে ফলাফলটা দেখে নিই। 15 দুগুণে 30 4-এ 34 যোগ করলে 15 3-এ 45 4-এ 49, 15 4-এ 60 4-এ 64, 15 5-এ 75 4-এ 79, 15 6-এ 90 4-এ 94 হলো। 15 7-এ 105 আর 4 কত হয় 109 হলো। 15 8-এ 120 আর 4 124, 15 লং 135 আর 4 হবে কত 139 হয়ে গেল। তাহলে 15 লং 135 4-এ 39, ঠিক আছে। এবারে আমরা কি দেখছি বলে যে সংখ্যাগুলো পেলাম তাদের পার্থক্যগুলো লক্ষ্য করি ও তাদের মধ্যে সম্পর্ক করি। দেখো এখানে কত কত পেয়েছি 34 আর 49, তাহলে 49 থেকে 34 বাদ দাও, কি দাঁড়াচ্ছে পার্থক্য করি কত হয় 15। আবার দেখো 64 এখানে পেয়েছি 64, তাহলে 64 থেকে 49 বাদ দাও, কত হচ্ছে এও 15। আবার এখানে কত পেয়েছি 79, 79 থেকে 64 বাদ দাও, কত হচ্ছে 15। আবার এখানে কত পেয়েছি 94, 94 থেকে 79 বাদ দাও, এও 15। তাহলে দেখো পরপর 15 পার্থক্য আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যে নতুন সংখ্যাগুলো পাচ্ছি তাদের মধ্যে পার্থক্য কত 15। আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, আরেকটা জিনিস লক্ষ্য করো, অল্টারনেট হিসাবে একক স্থানীয় অঙ্কগুলো 4 9 ঘুরে ফিরে আসছে। দেখো 4 9 4 9 4 9 4 9, কেন না এই যে 15-এর সঙ্গে মানে একক স্থানে কত 5 5 4 9, আবার 9-এর সঙ্গে একক স্থানে যোগ করলে 9 5 14, 5 4 9 9 5 14, 5 4 9, এইভাবে দেখো পরপর 4 আর 9 রিপিট হয়েছে প্রতিটা সংখ্যাতে। তাহলে এরকম তোমরা অন্য একটা সংখ্যা নিয়ে তোমরা এইভাবে করতে পারো, আগের মতো গুণ করে যে কোনো সংখ্যা যোগ করে নতুন মজার সংখ্যা তৈরি করি, এটা তোমরা করবে। এবার দেখো বিন্যাস দেখে পরেরগুলো লিখি। দেখো বিন্যাস আগের যে এই যে সিরিজ এই বিন্যাস এটাকে তোমাকে লক্ষ্য করতে হবে কি আছে। দেখো সংখ্যাটার ক্ষেত্রে দেখো 15 10 15 রিপিট হচ্ছে, তাহলে এরপরে কি হবে
না এরপরে 15, 10, 15, তার 15 আর কত হয়েছিল 10, তাহলে 10 লিখবো। তারপর আবার কত হবে 15 হবে, তারপর কত হবে 10 লিখবো, তারপর কত লিখবো 15 লিখবো, এভাবে চলতে থাকবে, যত যাই বলুক না চলবে। এবারে এ, তারপর কি আছে বি, তারপর সি, তারপরে আমাদের আলফাবেট কত হয় ডি, তারপর কি হয় ই, তারপরে এফ, এবার তারপর জি, যদি চলে চলবে। এইভাবে তোমরা কি করবে প্যাটার্নটা করবে। আগে দেখে নিতে তোমাকে কীরকম আছে। দেখো পরের প্যাটার্নটা একটু খেয়াল করো, 5, 25, 125। তাহলে 5-এর সঙ্গে 5 আছে, 25 আছে, 125 আছে, তাহলে কী হবে 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, 25 5-এ 125, 125, তাহলে এর সঙ্গে কত গুণ করবো 5, তাহলে 125 5 গুণ করলে 5 5-এ 25, 5, 25 5-এ 125, 6, 625 হলো। তারপর 625-এর সঙ্গে আবার 5 গুণ করলে কত হবে না 5 5-এ 25, 25 5-এ 125, সব 31। একবার দেখি 5 5-এ 25, 5 5 10 12, 5 30, 3125 হলো। তারপরে আবার একে 5 গুণ করব, 5 গুণ করলে কত হবে 5 5-এ 25, 5 2 10, 2 12, 2 হাতে তাহলে 5 1 5 1 6, 5 3 15, 15,625। তাই হলো। এটা 5 পরপর গুণ করে গেলাম। গুণ করার পর এবারে আমরা অক্ষরটা দেখব। অক্ষরে কত আছে এবি, সিডি, ইএফ, দুটো করে দেখো এবি, সিডি, ইএফ, তাহলে এখানে কী হবে জিএইচ, তারপরে কিন্তু কী হবে আইজে, তারপরে কী হবে কে এল। এই সহজ ব্যাপার। এবি আছে, সিডি আছে, ইএফ আছে, দুটো করে আছে আলফাবেট, এবি সিডি পরপর ইএফ, জিএইচ, আইজে, কে এল, এভাবে। এবার দেখো আরেকটা প্যাটার্ন, 111, 222, 333। তাহলে এ ঘরে 1 1 1, 2 2 2, 3 3 3, তাহলে পরে ঘরে কত হবে 4 4 4। 111-কে 4 দিয়ে গুণ করলে, 2 গুণ করলে 222, 3 গুণ করলে 333, 111-কে 4 দিয়ে গুণ করলে 444, 5 দিয়ে গুণ করলে 555, 6 দিয়ে গুণ করলে 666। বা আমরা আরেকটা ভাবতে পারি 1 1 1, 3টে 1, 3টে 2, 3টে 3, 3টে 4, 3টে 5, 3টে 6 হলো। এবার জেড ওয়াই এক্স মানে কি আলফাবেট, এগুলো তো কি শুরু হয়েছিল এ থেকে শুরু হয়েছিল, এখানে হচ্ছে জেড থেকে পিছনের দিকে যাচ্ছে, জেড ওয়াই এক্স, তাহলে কি হবে ডব্লিউ, আমরা বলি ডব্লিউ এক্স ওয়াই জেড। তারপরে ইউ ভি ডব্লিউ এক্স, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এদিক থেকে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড হয়ে গেল। এটা পরেরটা এরকম 16 16 32, 16 3 48, হ্যাঁ এইভাবে 16 4 64, 16 5 80, 16 6 96 হলো। ক খ গ ঘ ঙ চ এরকম করে পরপর। আচ্ছা এটা করে দিই, 16 16 2 32, 16 3 48, 16 4 এটা 16 গুণিতক, অর্থাৎ 16 নামতে রাখবে, 16 16 2 32, 16 3 48, 16 4 64, 16 5 80, 16 6 96। আর এখানে ক খ গ, তারপর কী হবে ঘ ঙ চ এরকম পরপর লিখে যাব। তাহলে এইভাবে তোমরা বাকি প্যাটার্নগুলো করবে। এবারে কিছু মজার ধাঁধা তৈরি করি ও উত্তর খোঁজার চেষ্টা করি। এখানে দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7 8 ও 9 অঙ্কগুলো ব্যবহার করে নিচের এই যে জিজ্ঞাসা চিহ্নগুলোতে নিচের অঙ্কটি গঠন করি, প্রতিটি অঙ্ক একবার ব্যবহার করি। এরকম একটা যোগ প্যাটার্ন তোমাকে লিখতে হবে। অনেকভাবে অঙ্কটি গঠন করা যাবে, একভাবে আমি করছি, অন্যভাবে চেষ্টা করো। এটা তোমাদের বইতে একটা দেওয়া আছে, দেখো 765, 324 যোগ হচ্ছে 1089 হচ্ছে। দেখো এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রতিটা অঙ্ক আছে, দেখো প্রতিটা একবারই আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, প্রতিটা অঙ্কই একবার করে রয়েছে। এরকম তোমাকে একটা যোগ তৈরি করতে হবে, কিছুই নয়, তুমি এই 7 আর 3টাকে বাম দিকে রেখে এইগুলোকে উলট পালট করে দাও, কোনো সমস্যা নেই। ধরো 7 আর 3 এ দুটোকে তুমি বাম দিকে রেখে দিলে, এরপরে এই 65-কে করে দাও 56 আর 24-কে করে দাও 42, ঠিক আছে। এবার 6 2 8, 5 4 9, 7 3 10। আবার এই 7 আর 3-কে তুমি একই রেখে দিলে, হ্যালো,
এবারে তুমি কি করলে না, এই 24টাকে উপরে করে দিলে আর এই 65টাকে নিচে করে দিলে, হলো। তাহলে এবারে যোগ করো, 5 4 9, 6 2 8, 7 3 10। তাহলে দেখো সবই 1 0 2 1 0 2 0 1 2 3 4 5 6 7 8 9 সবগুলো অঙ্কই একটি করে রয়েছে। এভাবে তোমরা করতে পারো নতুন একটা যে কোনো খুশি। আর একটা অঙ্ক দেখো, 11 12 13 14 15 16 17 দিয়ে নিচের ম্যাজিক বৃত্ত পূরণ করি যাতে প্রতি রেখার 3টি বৃত্তের সংখ্যার যোগফল যেন সমান হয়। এই যে রেখা দেখতে পাচ্ছ, 3টে বৃত্তকে যুক্ত করা আছে, এই রেখা বরাবর যোগ করলে যা হবে, এই রেখা বরাবর যোগ করলে তাই হবে, এই রেখা বরাবর যোগ করলে তাই হবে। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, 11 একে বসিয়ে দিয়েছে মাঝখানে, বাকি একদিকে 12 একদিকে 17। এবার তোমাকে আমি একটা এখানে দেখাই। তাহলে 11টা চলে গেল, ভালো, এটাকে মাঝে রেখেছে, তারপরে গেছে কি 12 এবং 17, 12 এবং 17 গেছে। তাহলে 11টাকে নিয়েছে যেহেতু মাঝে, তাহলে 11টাকে বাদ দাও, গোল রাউন্ড দিয়ে আলাদা করে চিহ্নিত করেছি। 12 এবং 17কে যোগ করেছে, 12 এবং 17 আমি আয়তকার হিসাবে চিহ্নিত করছি। এবার দেখো, যেহেতু এর 11 বাদ দিয়ে বাকি যে সংখ্যা ক্রমিক সংখ্যা তার 17 শেষ, এবং এখানে 11কে ছেড়ে দাও, 11 যেহেতু মাঝে দিয়ে দিয়েছে, তাহলে 12 নিয়েছি শুরু এবং শেষটা নিয়েছি। তাহলে ঠিক তারপরে যেটা শুরু, তাহলে কত শুরু না 13, তাহলে একটাতে 13 হবে, আর শেষ কত না 16। এটা হচ্ছে যুক্তি। এরপরে শুরু কত 14, তাহলে 14তে একটা হতে বসিয়ে দাও, আর কে থাকলো 15, 15 আরেকটাতে বসিয়ে দাও। দেখো এবার যোগ করো, 17 11 কত হয় 28, 12 40, ওই 14 15 29 আর 11 40, 16 13 29 আর 11 40। তাহলে যেদিকেই যোগ করি না কেন কত হচ্ছে যোগফল 40। এরকম তুমি অন্য একটা প্যাটার্ন নিয়ে তোমরা করতে পারো। এবার দেখো, 8টি দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করি ও পরিসীমা মাপি। একটা হলো, একটা উদাহরণ দেওয়া আছে, এরকম 8টা দেশলাই কাঠি নিয়ে তোমার খুশি তুমি কি করতে পারো, জ্যামিতিক চিত্র তৈরি করতে পারো যে কোনো খুশি। তা যেমন আমি একটা জ্যামিতিক চিত্র করছি 8টা দিয়ে, এরকম 8টা বাহু, 1 2 3 4 5 6 7 8। দেখো 8টা হয়ে গেছে। অষ্টভুজ কি হয়েছে, এটা অষ্টভুজ। এখানে ষড়ভুজ করা আছে, 6টা বাহু, ষড় মানে 6টা, 1 2 3 4 5। এবার দেখো, আমরা যদি এক একটা কাঠিকে 1 একক ধরি, তাহলে এর পরিসীমা কত, এর পরিসীমা হচ্ছে 1 একক, 2 3 4 5 6 7 8, এর 8 একক। এরও তাই, 1 2 3 4 5 6 7 8, তাহলে এরও পরিসীমা 8 একক। আমরা যদি আরেকটা ভাবে করি, 1 2 3 4 5 6 7 8, তাহলে এরও পরিসীমা কত হবে, দেখো 1 2 3 4 5 6 7, ওই 8টা কাঠি দিয়ে করছি বলে 8 একক, তাই তো। তারপরে আর করতে পারি এরকম একটা, 1 2 3 4 5 6 7 8, তাহলে এরও পরিসীমা কত হবে, একই। তাহলে পরিসীমা সব একই থাকবে, যেহেতু 8টা কাঠি দিয়ে করছি, তাহলে পরিসীমা 8 একক, 8 একক এটা থেকে যাবে, পরিসীমাটা ঠিকই থাকবে। ক্ষেত্রফল হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু পরিসীমাটা ঠিক থাকবে। এবার বলছে, প্রতিটি দেশলাই কাঠির দৈর্ঘ্য 1 একক ধরে 8টি কাঠি দিয়ে বিভিন্ন ক্ষেত্রফলে আয়তক্ষেত্র তৈরি করি। তাহলে এখানে দেখো, আমরা তো বিভিন্ন ক্ষেত্র বানিয়েছি 8টা কাঠি দিয়ে, তার মধ্যে আয়তক্ষেত্র কোনটা হচ্ছে, শুধু এটা হচ্ছে, এটা একটা হবে, এটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বর্গক্ষেত্রকেও একরকম আয়তক্ষেত্র বলি, কারণ আয়তক্ষেত্রের যে আমরা সংজ্ঞা তাতে বর্গক্ষেত্রে পড়ে যায়, সেক্ষেত্রে এটা ধরতে পারি, কিন্তু না ধরাই উচিত, কেন আয়তক্ষেত্র আমরা এরকমই জানি আয়তকার। তাহলে এখানে আয়তকার ওই একক ধরে নাও, তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা কাঠি দিয়ে আমরা আয়তক্ষেত্র বানিয়ে নিলাম। তাহলে এর দৈর্ঘ্য কত একক হচ্ছে,
দৈর্ঘ্য হচ্ছে 3 একক, আর প্রস্থ কত হচ্ছে 1 একক, প্রস্থ কত হচ্ছে 1 একক। এবার ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 3 একক, প্রস্থ কত 1 একক, সমান হচ্ছে 3 একে 3, 3 বর্গ একক। একক একক গুণ করলে কি হবে, ক্ষেত্রফলে আমরা জানি একক হচ্ছে কি বর্গ একক। তাহলে কত হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো 3 বর্গ একক। এখানে একটা ব্যাঙের অঙ্ক, 5-এর দাগে একটা ব্যাঙের অঙ্ক রয়েছে, এটা শেষে করছি, তার আগে এইগুলো একটু করে নিই। এবার দেখো শূন্যস্থান ফাঁকা ঘর, গণিতের মজার সংখ্যা তৈরি করি। শূন্যস্থানে যে ফাঁকা ঘরগুলো পূরণ করছি, এখানে প্যাটার্নটা একটু খেয়াল করো। 0-র সঙ্গে 9 গুণ করছি, তার সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 1। কারণ 0 9 গুণ করলে, কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কি হয়, তার মান 0 হয়। 0 তার সঙ্গে 1 যোগ করছি 1। তারপরে 1-এর সঙ্গে 0 জায়গায় কত হলো 1, 1 সঙ্গে 9 গুণ করলাম, যুক্ত 2 করলাম, 1-এর জায়গায় কত হলো 2 হলো। তাহলে কত হয় 9-কে 9 2 11, দুটো 1 হলো। এবারে কত হলো, 1-এর জায়গা থেকে কি হলো 1 2 হলো, সেই 9 গুণ করছি। আর এখানে 2-এর জায়গায় কত এসছে 3, 2-এর জায়গায় কত এসছে 3। দেখো 12 9 108 আর 3 111। তাহলে ঠিক এর পরে কত হবে 1 2 3। তাহলে এখানে কত হবে, এখানে দেখো যতদূর শেষ হচ্ছে তারপরেরটা তারটা, এখানে যতটা শেষ হচ্ছে তারপরে সেটা, এখানে যেখানে শেষ হচ্ছে তারপরে এইটা, 0-র পরে 1, 1 শেষ হচ্ছে এখানে 2, 2 শেষ হচ্ছে 3, তাহলে 3 শেষ হচ্ছে এখানে কত হবে 4। দেখো এই 9 3 27, 7 7 4 কী হবে 11। যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে কত 1 1 1 1। একটু করে দেখে নিই। 123-কে আমরা 9 দিয়ে গুণ করলাম, 9 3 27 7, হাতে থাকলো 2, আর 9 2 18, 18 2 20 0, হাতে থাকলো 2, 9-কে 9 2 11। এবার এর সঙ্গে কত গুণ যোগ হবে 4 যোগ হবে, তাহলে যুক্ত 4 করলাম, 7 4 কত হলো 1 1 1 1। দেখো 4টে 1, 3টে 1। তাহলে এরপরে কি হবে 1 2 3 4, পরপর ক্রমিক সংখ্যাগুলো বসিয়ে যাবো। 9 গুণ হবে 4 শেষ হয়েছে, তাহলে এখানে কত হবে 5। তাহলে এগুলো কত হবে সবগুলোই 1 হওয়া উচিত, 5টা 1 হওয়া উচিত। এখানে দেখো 4টে 4 দিয়েছি, 4টে 1 হয়েছে। 3 দিয়েছি, 3টে 1 হয়েছে। 2 দিয়েছি, 2টো 1 হয়েছে। 1 দিয়েছি, 1টা 1 হয়েছে। ঠিক এখানে কটা আছে, এখানে দেখো 2 4 6, 6 যোগ আছে। তাহলে এখানে কত গুণ করতে হবে, 9 তো গুণ করতেই হবে। তাহলে এখানে 6 শেষ মানে 5 থেকে শুরু হবে, 1 2 3 4 5 দিলে আমরা এটা এই মজাটা করে নিলাম। এবার দেখো 3টি 9-এর সাহায্যে কীভাবে 4 পাই। 3টি 9-এর সাহায্যে কীভাবে 4 পাই, এমনি স্বাভাবিকভাবে হবে না, একটু অন্যরকম তোমাকে ভাবতে হবে। সেটা হচ্ছে কি না, 9 এর বর্গমূল করলাম, ঠিক আছে, যুক্ত 9/9। এটা একটু জটিল আছে, একটু কল্পনা একটু ভেবে নিতে হবে। তাহলে দেখো 9-এর বর্গমূল কত হয় 3, আর 9/9 কত হয় 1, তাহলে কত হবে 4। তুমি কোনো অন্য উপায়েও বের করতে পারো, যদি বের করতে পারো ভালোভাবে খুব, অন্য উপায়েও ব্যবহার করতে পারো। এবার দেখো 5টি 2 দিয়ে 1 বানাতে হবে, 2 বানাতে হবে, 3 বানাতে হবে, 4 বানাতে হবে, 5 বানাতে হবে। এখানে কত, এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, 2 যুক্ত 2 বিযুক্ত 2 বিযুক্ত 2/2, 2/2 কত হয় 1, আর 2 বিযুক্ত 2 0, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1। এটা তুমি অন্যভাবেও বানাতে পারো, এই 1টাকে তুমি অন্যভাবে বানাতে পারো। ধরো করলে 2 বিযুক্ত 22/22, দেখো 5টা 2 ব্যবহার করছি, 1 2 3 4 5টা 2, 22/22 মানে কত 1, 1 2 থেকে 1 বাদ দিলে 1 হতে পারে। আবার তুমি এটাকে অন্যভাবে করতে পারো, 2 বিযুক্ত 2 গুণিতক 2 আর 2 গুণিতক 2, দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 4/4 কত হয় 1, 2 থেকে 1 বাদ দিলে 1 হলো। এবার যদি বলে 2 বানাতে হবে, কি বানাতে হবে 2, তাহলে তুমি একটু অন্যভাবে করে নাও। তাহলে 2 যুক্ত 2/2 বিযুক্ত 2/2,
দেখো 5টা 2 ব্যবহার করছি, 5টা 2 ব্যবহার করছি, 2 যুক্ত 2/2 বিযুক্ত 2/2, 5টা 2 ব্যবহার করছি, তাহলে কত হচ্ছে 2 যুক্ত 1 বিযুক্ত 1 সমান কত হবে 1 আর 1 বিয়োগ করে 0, তাহলে 2 যুক্ত 0 সমান কত হচ্ছে 2 হলো। এইভাবে তুমি 3 বানাতে পারো। 3 বানাতে গেলে এখানে ধরো এইভাবে করলে, এই যে এটা যোগ করে দিলে, এটা কি করে দিলে যোগ চিহ্ন করে দিলে, তাহলে 2 যুক্ত 22/22 সমান দেখো 2 যুক্ত 1 সমান কত হচ্ছে 3। এভাবে তুমি কি করতে পারো বানাতে পারো। আর যদি 4 বানাতে চাও এটা যোগ চিহ্ন দিয়ে দেবে, যোগ চিহ্ন দিয়ে দিলে এটা 2 যুক্ত 1 যুক্ত 1 তাহলে 4 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে তোমরা কি করতে পারো। বা আর যদি 5 বানাতে চাও তাহলে এইটা যোগ চিহ্ন দিয়ে দিবে, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল, 6 থেকে 1 বাদ দিলে 5 হয়ে যাবে। এভাবে তোমরা আরও যে কোনো খুশি উপায়ে তোমরা এই প্যাটার্নগুলো বানাতে পারো। এবার দেখো সেই 5-এর দাগের যে অঙ্কটা ছেড়ে গেলাম সেই অঙ্কটা, একটি ব্যাঙ দেওয়ালে 20 মিটার উপরে উঠবে। তাহলে 20 মিটার উঁচু একটা দেওয়াল রয়েছে, প্রতি ঘন্টায় ব্যাঙটি 3 মিটার উঠে। তাহলে প্রথম ঘন্টায় ব্যাঙটা কি করলো 3 মিটার দেওয়ালের উপরে উঠলো, এবং পরের ঘন্টায় সে যখন চেষ্টা করছে সেই চেষ্টার ফলে কি হচ্ছে সে আবার এই 3 মিটার থেকে 2 মিটার নিচের দিকে নেমে আসছে, আর উঠতে পারছে না, 2 মিটার নিচে নেমে এসে থেমেছে। তাহলে ব্যাঙটি কতক্ষণে 20 মিটার উপরে উঠবে? তাহলে তাহলে কি করছে দেখো ব্যাঙটি, আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি। প্রথম ঘন্টায় 3 মিটার, এটা ধরো 3 মিটার উপরে উঠছে, এটা কত 3 মিটার উপরে উঠছে প্রথম ঘন্টা। পরের ঘন্টা এটা উপর দিকে উঠছে, পরের ঘন্টায় সে আবার নেমে 2 মিটার নেমে আসছে। কত মিটার নেমে আসছে 2 মিটার। তাহলে দেখো মোট ফলাফল কত হলো না, 3 মিটার উঠেছে 2 মিটার নেমেছে, তাহলে 3 বিযুক্ত 2 মিটার সমান কত 1 মিটার। তাহলে 1 মিটার সে মোট ফলাফলটা যেটা 1 মিটার সেটা কত ঘন্টায় করছে না 1 ঘন্টা উঠা 1 ঘন্টা নামা। তাহলে এইখানে কত 3 বিযুক্ত 2 কত 1 মিটার, এই ফলাফলটা তার ক ঘন্টা 1 ঘন্টা উঠা 1 ঘন্টা নামা, মানে মোট ক ঘন্টা 2 ঘন্টা। তাহলে তার ফলাফল মোট ফলাফল যেটা দাঁড়াচ্ছে সে 2 ঘন্টায় 1 মিটার রওনা হচ্ছে। তাহলে এইরকম উঠানামা 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 করতে 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 সে দেওয়ালের উপরে যখন উঠছে, কিন্তু একটা সময় যখন এটা তো 20 মিটার, ধরো এটা এখান থেকে শুরু করেছি, এটা 20 মিটার, 20 মিটার যখন সে পৌঁছানোর আগে এরকম উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে উঠছে ঘন্টায় ঘন্টায় উঠছে নামছে উঠছে নামছে করতে করতে উঠছে, কিন্তু শেষে শেষে ঠিক 17 মিটারে, কত মিটারে 17 মিটার, এই 17 মিটারটা পাচ্ছি কী করে না, ওই যে প্রথম ঘন্টায় সে কত মিটার উঠে 3 মিটার, তাহলে ওই যে প্রথম ঘন্টায় যেটা উপরে উঠছে সেই 3টা 20 থেকে কি করছি বাদ দিচ্ছি, তাহলে 20 বিযুক্ত 3 মিটার সমান কত 17 মিটার। এই 17 মিটার এই উঠানামা করতে 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 উঠে যাওয়ার পর সে যখন শেষ 1 ঘন্টায় এই 17 মিটার থেকে 1 ঘন্টায় সে কত উঠবে 17 তিনে কত 20, তাহলে 20 মিটার পৌঁছে যাওয়া মানে গন্তব্য বা টার্গেটে সে পৌঁছে গেল, তাহলে তার আর উপরে ওঠার ব্যাপার নেই, মানে এই লাস্ট 3 মিটার আর সে ওঠানামার কোনো প্রয়োজন নেই। কেন 17 মিটার থেকে একেবারে 1 ঘন্টায় সে 3 মিটার উঠে 20 মিটার টার্গেটে পৌঁছে গেল। তাহলে সেই 17 মিটার পর্যন্ত সে কী করে ওঠানামা করবে, তারপর 17 মিটারের পরে 1 ঘন্টায়, এটা কত ঘন্টায় যাবে 1 ঘন্টায় সে কী করবে 20 মিটারে টার্গেটে পৌঁছে যাবে। তাহলে এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে আমাদের অঙ্কটা কোনো সমস্যা নয়। দেখো তাহলে আমরা এটা যদি ভাষায় লিখি, তাহলে ব্যাঙটি প্রথম 1 ঘন্টায় 3 মিটার উপরে ওঠে এবং ঠিক তার পরের 1 ঘন্টায় 2 মিটার নিচে নেমে এসে থামে। হলো, তাহলে
মোট ব্যাঙটি মোট 3 বিযুক্ত 2 মিটার সমান 1 মিটার উঠতে সময় নেয় কত? 1 ঘন্টা। 1 ঘন্টা কত না 1 যুক্ত 1 ঘন্টা সমান কত? 2 ঘন্টা। হলো। এই 2 ঘন্টা, 2 ঘন্টায় কত মিটার? 1 মিটার। এই 2 ঘন্টা 1 মিটার উঠতে 2 ঘন্টা, এটা কত দূর পর্যন্ত হবে না 17 মিটার পর্যন্ত। তারপরে 1 ঘন্টায় কি হবে? 3 মিটার উঠে সে 20 মিটার টার্গেটে পৌঁছে যাবে। তাহলে এই ওঠানামা চলবে কত দূর পর্যন্ত না ওই যে প্রথম ঘন্টায় যে কত মিটার যায়? 3 মিটার। এই 3 মিটার কি করতে হবে? টার্গেট থেকে বিয়োগ করে দিতে হবে। এই ওঠানামা চলবে কেন? ওই লাস্ট এটা 3 মিটার উঠবে, তো ওঠানামা চলবে 20 বিযুক্ত 3 মিটার সমান 17 মিটার পর্যন্ত। 17 মিটার উচ্চতা পর্যন্ত। হলো। এরপর 17 মিটার থেকে 20 মিটার, এই 3 মিটার 1 ঘন্টায় সে চলে যাবে গন্তব্যে। গন্তব্যে পৌঁছে তার আর নামার কোনো সম্ভাবনা নেই। তাহলে বোঝা গেছে ব্যাপারটা। 17 মিটার থেকে 20 মিটার, এই 3 মিটার সে 1 ঘন্টায় সে চলে যাবে। তারপরে গন্তব্যে পৌঁছে গেছে, তাহলে আর পরের ঘন্টায় যে 2 মিটার নামার সেটার ব্যাপার আর নেই। হলো। তাহলে এবারে আমরা যদি সমাধানটা করে নিই, তাহলে 1 মিটার উঠতে মোট সময় নেয় 2 ঘন্টা। 17 মিটার উঠতে মোট সময় নেবে কত না 17 গুণিতক 2 ঘন্টা সমান কত? 34 ঘন্টা। এবং শেষ 3 মিটার উঠতে সময় নেবে 1 ঘন্টা। ওই যে শেষ 3 মিটার মানে 20 বিযুক্ত 17, 20 বিযুক্ত 17 মিটার সমান কত? শেষ হচ্ছে 3 মিটার, এটা উঠতে সময় নেবে কত? 1 ঘন্টা। তাহলে সুতরাং 20 মিটার উচ্চতায় বা উপরে উঠতে ব্যাঙটি সময় নেবে কত না 34। তো 17 মিটার পর্যন্ত 34, আর শেষ 3 মিটার 1 ঘন্টা। 34 যুক্ত 1 ঘন্টা সমান 35 ঘন্টা। এই হলো। তাহলে আমাদের মোটামুটি অঙ্ক শেষ। সিলেবাসও আমরা প্রায় শেষ করে ফেলেছি। শেষ। তোমরা ভালো করে অঙ্কগুলো বারবার করে রিপিট করে অভ্যাস করবে। অভ্যাস না করলে সব ভুলে যাবে। আর বাড়িতে সুন্দর করে সমস্ত অঙ্কগুলো করবে। বাড়ির কাজ হচ্ছে তোমাদের 232 পৃষ্ঠা থেকে 241 পৃষ্ঠার মধ্যে যতগুলো অঙ্ক আছে সেগুলো সব খাতায় সুন্দর করে করবে। আমরা স্কুল খুললে অ্যাক্টিভিটি টাস্কগুলো, সরকারের দেওয়া অ্যাক্টিভিটি টাস্কগুলো, আমাদের দেওয়া অ্যাক্টিভিটি টাস্ক, এছাড়া যে তোমাদের বাড়ির যে বইতে যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলো আমরা সব দেখব। তোমরা ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, পরীক্ষার জন্য প্রস্তুত হও। আজ এই পর্যন্ত।